প্রথমেই সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইনে বায়োলজির মূল বিষয়গুলো শেখার এই পথ চলায়। আজকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব। বায়োলজির খুব ইন্টারেস্টিং এবং খুব মৌলিক একটা বিষয়, সেটা হচ্ছে সেল বা কোষ। আমরা অনেকেই জানি যে সেল আবিষ্কার করেছেন রবার্ট হুক 1665 সালে। তিনি তার মাইক্রোগ্রাফিয়া নামক বইয়ে সর্বপ্রথম সেলের বর্ণনা দেন। তবে এর পিছে একটা ছোট্ট কাহিনী আছে সেল আবিষ্কার করার পিছে। সেই কাহিনীটা হয়তো আমরা অনেকেই জানি, আমরা অনেকেই জানি না। তবে কোনো কিছু শুরু করতে গেলে বা কোনো কিছু নিয়ে বলতে গেলে তার পিছনের যে কাহিনীটা, সেই পিছনের কাহিনীটা জানাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কেননা সেটা আমাদেরকে একটা অনুপ্রেরণা দেয়, সেটা আমাদেরকে আমাদের জানার আগ্রহটাকে আরও বাড়িয়ে দেয়। তো এই কারণে ছোট্ট করে সে কাহিনীটা বলতে চাই। রবার্ট হুক নামক বিজ্ঞানী তিনি তার নিজের প্রচেষ্টায় নিজের তৈরি একটা মাইক্রোস্কোপ তৈরি করেন। যদিও এখনকার মতন খুব ওয়েল ডেভেলপড বা এখনকার মতন খুব ওয়েল ফার্নিশড না। একেবারে ম্যাগনিফাইং গ্লাস বা আতসী কাচের সাথে আমরা অনেকেই পরিচিত। সেই ম্যাগনিফাইং গ্লাস বা আতসী কাচের যে বেসিক মেকানিজমটা ছিল, লেন্সের যে বেসিক মেকানিজম, যে লাইট আসে তারপর সেটা ম্যাগনিফাইং হয় কোনো একটা অবজেক্ট, সেই বেসিক মেকানিজমটি ইউজ করে তিনি আর কি একটা মাইক্রোস্কোপ তৈরি করেছিলেন। খুবই সিম্পল একটা মাইক্রোস্কোপ। আমরা যদি অনেকে কিউরিয়াস হই তাহলে আমরা একটু নেটে সার্চ দিলে আমরা পেয়ে যাব রবার্ট হুকের তৈরি সেই মাইক্রোস্কোপটা। তা তিনি তার সেই মাইক্রোস্কোপটা আবিষ্কার করার পর সেটা দিয়ে বিভিন্ন জিনিস দেখতেন, বিভিন্ন তার সামনে যা পেতেন সেটা সে নিজে দেখতেন। এটা হচ্ছে স্বাভাবিকভাবে মানুষের একটা কার্যকলাপ, যে মানুষ যখন কোনো নিজের কিছু একটা তৈরি করে বা নিজে যখন কোনো কিছু একটা উদ্ভাবন করে, তখন সেটা দিয়ে সে এখান থেকে ওখান থেকে বা এইটা সেইটা এরকম করে সে সেই জিনিসগুলো দেখে। এটা হচ্ছে মানুষের একটা আদিকাল থেকেই চলে আসছে। জ্ঞান পিপাসু হওয়ার একটা মানুষ যে জ্ঞান পিপাসু সেটার একটা নমুনা আর কি। তা তিনি তখন সেই জিনিস দিয়ে দেখা যেত যে কোনো একটা বৃষ্টির পানি, সেই বৃষ্টির পানি নিয়ে এসে তিনি সেটা দেখছেন যে বৃষ্টির পানির মধ্যে কী কী থাকতে পারে। কোনো একটা নোংরা পানি দেখলেন, সেই নোংরা পানির মধ্যে কী কী থাকতে পারে সেটা নিয়ে তিনি মাইক্রোস্কোপের নিচে দেখলেন, তার ভালোই লাগছিল। তারপর ইভেন তিনি তার নিজের যে ফেকাল বলি আমরা বায়োলজির ভাষায়, ফেকাল বা মলমূত্র, মল, তা তিনি তার নিজের সে মল নিয়ে সেটাও তিনি দেখতেন যে কি থাকতে পারে এর মধ্যে। তো এরকম করতে হতে তিনি একদিন যে কর্কের যে ছিপি, সেই ছিপি নিয়ে তিনি দেখলেন এবং তার মধ্যে তিনি অনেক কম্পার্টমেন্টের মতন দেখলেন এবং তার প্রেক্ষিতেই তিনি তার নাম দিলেন যে সেল। যদিও আমরা এখন বর্তমানে জানি যে তিনি যেটা দেখেছিলেন সেটা ছিল হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল, বাট তারপরও ইট ওয়াজ আ গ্রেট ইনিশিয়েটিভ স্টার্ট। পরবর্তীতে এটা ছিল 1665 সালের কাহিনী। এরপর পরবর্তীতে 1932 সালে রাস্কা নামক একজন বিজ্ঞানী তিনি ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে সেলটা দেখে সেটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যায়। এবং সেল এতটাই ইম্পর্টেন্ট যে বর্তমানে একটা আলাদা সাবজেক্ট হয়েছে সাইটোলজি, দ্য সায়েন্স দ্যাট ডিলস উইথ সেল, ইটস ফাংশন, ইটস অ্যাক্টিভিটিস, ইটস স্ট্রাকচার, এভরিথিং অল অ্যাবাউট সেল, দিস ইজ নোন অ্যাজ সাইটোলজি। সো এই কারণে তখন থেকেই আর কি সেল নিয়ে গবেষণা এবং তখন থেকেই সেল নিয়ে অনেক অনেক বেশি পরিমাণে মানুষের আগ্রহ বেড়ে যায়। তা আমরা আজকে সেই সেল নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আলোচনাটা। আমরা খুব বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব, খুব বেশি ডেপথে আমরা যাব না এখনই। সেলের সংজ্ঞা দিলাম, সেল তৈরি হিস্ট্রি, সেল আবিষ্কার করার যে হিস্ট্রি সেটা বললাম। তাহলে এখন প্রথমে যে কোশ্চেনটা চলে আসে সেটা হচ্ছে সেল কয় ধরনের হয়। সেলকে জেনারেলি দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের উপর বেস করে, আর একটা হচ্ছে এর যে ফাংশন, সে ফাংশনের উপর বেস করে। তা আমরা যদি সেলের স্ট্রাকচারের উপর বেস করে দেখি, স্ট্রাকচারের উপর বেস করলে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। এটা অনেকটা বাচ্চাকালের পড়া, তাই না? অনেকটা আমরা যখন মানে ম্যাট্রিকে বা এখন তো ক্লাস 7-8-এ, 6-7-8 এইখানেই সেই জিনিসগুলো নিয়ে আলোচনা হয়। তাহলে কেন সেই জিনিস নিয়ে আমরা আলোচনা করছি? আমরা হয়তো তখন পড়েছি, কিন্তু অ্যাকচুয়ালি যে অনুধাবন করা, সেই অনুধাবনটা আমরা হয়তো ঠিক মতন করতে পারিনি। তা যেহেতু শুরু করতে গেলে একেবারে এবিসি দিয়ে শুরু করা ভালো, এই কারণে এবিসি দিয়ে শুরু করছি। তা প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল দুই ভাগে ভাগ করা যায়। প্রোক্যারিওটিক সেল হচ্ছে আদি কোষ, একেবারে সিম্পল, কোনো কমপ্লেক্সিটি নাই তার মধ্যে, একেবারে সিম্পল, তার অ্যাক্টিভিটিও সিম্পল, তার ফাংশন, তার স্ট্রাকচার সবই সিম্পল। নিউক্লিয়ার সুগঠিত নয়, নিউক্লিয়ার মেমব্রেন নাই, কোনো অর্গানেল, রাইবোজোম ছাড়া তেমন কোনো অর্গানেল তার মধ্যে নাই। রাইবোজোম 70s রাইবোজোম সেটা পাওয়া যায়। সো ব্যাকটেরিয়া যেমন আদিকোষী বা প্রোক্যারিওটিক, এটা হচ্ছে একেবারে সিম্পল। এখন এই সিম্পল যেটা, এটার থেকে দেখা যাচ্ছে ইভলিউশনের হয়ে বা এটার থেকে দেখা যাচ্ছে ইভলভ হয়ে ইউক্যারিওটিক সেল তৈরি হয়, বা যেটা হচ্ছে আমরা পূর্ণাঙ্গ বলি, বা যেটা হচ্ছে ওয়েল ডেভেলপড, ওয়েল ম্যাচিউরড সেল, ইউক্যারিওটিক সেল।
ইউক্যারিওটিক সেলগুলো অনেক বেশি পরিমাণে কমপ্লেক্স, তাদের অ্যাক্টিভিটিও অনেক কমপ্লেক্স, তাদের স্ট্রাকচারও অনেক কমপ্লেক্স, তাদের ফাংশনও অনেক কমপ্লেক্স। এদের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে, মেমব্রেন বাউন্ড অর্গানেলস থাকে, আমরা অনেকেই জানি। আমরা নিজেরাও যেমন ইউক্যারিওটিক সেল আমাদের। আরেকটা হচ্ছে ফাংশন। ফাংশনের উপর বেস করে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সোমাটিক সেল বা দৈহিক কোষ, আর একটা হচ্ছে জার্ম সেল বা জনন কোষ। সোমাটিক সেল কী জিনিস? সোমাটিক সেল হচ্ছে যেই সেলগুলো আমাদের বডি তৈরি করে, আমার মাথা, আমার চোখ বা নাক, মানে অল অ্যাবাউট, মানে আমাদের যে দৈহিক যে কোষগুলা বা আমাদের দৈহিক যে গঠন, সেই গঠনের ক্ষেত্রে যে কোষটা ডিভাইড হয়ে সেই মানে আমাদের বডিকে ইনলার্জ হতে সাহায্য করে। দেখা যাচ্ছে যে একটা বাচ্চার প্রথমে তার পা এতটুকু ছিল, এরপর আস্তে 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 দেখা গেলো যে পা বাড়তে বাড়তে অনেক বড় বড় হয়ে গেল। সো এই জিনিসগুলা কিন্তু এই দৈহিক কোষ, এই দৈহিক কোষটা বারবার বিভাজিত হয়ে সে আর কি এরকম গঠন করে। তা এটা হচ্ছে দৈহিক কোষ। আর একটা হচ্ছে জনন কোষ বা আমরা যেটাকে বলি সেক্স সেল। জনন কোষ হচ্ছে যেমন স্পার্ম এবং ওভাম, গ্যামিট। ইন কেস অফ মেল আমরা সেটাকে বলি স্পার্ম, ইন কেস অফ ফিমেল আমরা সেটাকে বলি ওভাম। এখন স্পার্ম এবং ওভাম একসাথে ফার্টিলাইজড হয় এবং ফার্টিলাইজড হয়ে জাইগোট তৈরি হয়, সেই জাইগোটের থেকে আস্তে আস্তে ডিভাইড হয়ে পূর্ণাঙ্গ একটা এনিমেল তৈরি হচ্ছে। আমরা অনেকেই সেই জিনিসটা জানি, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন কথা হচ্ছে যে এখানে একটা ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েডের একটা বিষয় থাকে। ডিপ্লয়েড ক্রোমোজোম না হ্যাপ্লয়েড ক্রোমোজোম, এটা আমাদের অনেকের ক্ষেত্রেই একটা প্রবলেম হয়। আমরা ঠিক মতন পরীক্ষায় হলে বা কোনো একটা হঠাৎ করে কোনো একটা কোশ্চেন জিজ্ঞাসা করলে আমাদের অনেকের ক্ষেত্রে একটা এরকম আমরা বুঝতে একটু সমস্যা হয়ে যায়। আমার নিজের ক্ষেত্রে হতো, আমি অন্যদের ক্ষেত্রে কথা জানি না, আমার নিজের ক্ষেত্রেই হতো যে যা সেক্সুয়াল হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, বা আমাদের যে সোমাটিক সেল সেটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, এই 2n এই নিয়ে অনেক কনফিউশন হয়ে যেত আমার। তা এখানে মেইন জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে যখন সেক্স সেলগুলো হয়, আপনার বাবার থেকে স্পার্ম আসে, মায়ের থেকে ওভাম আসে, সেটা একসাথে ফার্টিলাইজড হয় অ্যান্ড দেন ফার্টিলাইজড হয়ে জাইগোট তৈরি হচ্ছে। তা আমাদের বডি সেলগুলো হচ্ছে 2n বা ডিপ্লয়েড। 2n, একটা ক্রোমোজোম আসে বাবার থেকে, একটা ক্রোমোজোম আসে মায়ের থেকে, এইভাবে দেখা যাচ্ছে ডিপ্লয়েড। তা 2n। এখন কথা হচ্ছে যে আপনার বডি সেলকে 2n হতে হবে। সো এই সেক্স সেলগুলো একসাথে ফিউজড হয়ে বা একসাথে তারা ফার্টিলাইজড হয়ে, যেহেতু বডি সেল তৈরি করতেছে, একসাথে ফার্টিলাইজড হয়ে ডিভাইড হয়ে আমাদের পূর্ণাঙ্গ বডি হচ্ছে। সো দ্যাটস ওয়াই তারা যদি 2n হয় বা ডিপ্লয়েডই হয়, তাহলে তো একসাথে যখন তারা ফিউজ হচ্ছে তখন 4n হয়ে যাচ্ছে, সেটা তো আর হচ্ছে না। সো এই কারণে যে জিনিসটা হয় যে স্পার্মও n বা হ্যাপ্লয়েড, ওভাম সেটাও হ্যাপ্লয়েড, দুটো হ্যাপ্লয়েড একসাথে মিলিত হয়ে ডিপ্লয়েড হচ্ছে, এবং আমার বডি সেলগুলো এইভাবে এই কারণে দেখা যাচ্ছে ডিপ্লয়েড হচ্ছে। আর বডি সেলগুলোর যে জিনিসটা হচ্ছে যে বডি সেলগুলো হচ্ছে সে ডিভাইড হচ্ছে, তার কিন্তু ফিউজ হওয়া লাগছে না, সে খালি ডিভাইড হচ্ছে, ডিভাইড হয়ে দেখা যাচ্ছে এইটুক সাইজ ছিল, এইটুক সাইজের থেকে এইটুক সাইজে পরিণত হচ্ছে। সো তার যেহেতু ডিভাইড হওয়া লাগতেছে, সো এই কারণে তার ক্ষেত্রে এই মানে হ্যাপ্লয়েডের তো কোনো প্রয়োজন নেই। ডিপ্লয়েড সেলগুলি বারবার ডিভাইড হচ্ছে। যাই হোক, এটা ছিল হচ্ছে সেলের যে ডিফারেন্সটা, ডিফারেন্ট ক্লাসিফিকেশনটা সেলের। এখন দেখা যাচ্ছে যেটা যে সেলের মধ্যে লিকুইড থাকে, সেলের মধ্যে যেটা আমি বললাম যে মেমব্রেন বাউন্ড, সেলের মধ্যে লিকুইড থাকে, সেই লিকুইডটাকে বলা হয় প্রোটোপ্লাজম। এখন প্রোটোপ্লাজম দুই ধরনের থাকে, একটা হচ্ছে সাইটোপ্লাজম, একটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। আমরা জানি সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে, সো নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটোপ্লাজমটা থাকে নিউক্লিয়াসে, সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, আর নিউক্লিয়াসের বাইরের যে প্রোটোপ্লাজম সেটাকে বলা হয় সাইটোপ্লাজম। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, খুব মজার একটা জিনিস। এখন এই প্রোটোপ্লাজমটা থাকার দরকারটা কি? কেননা প্রোটোপ্লাজম কেন থাকে, বা প্রোটোপ্লাজমের মানে এর মধ্যে কি কি থাকে, সেটার জন্য আমি একটা ছোট্ট একটা জিনিস বলতে চাই। আমার নিজের পার্সোনালি আমি যেটা মানে আমার মনে আসছে এখন, আপনি একটা বাসায় থাকেন, আপনি একটা বাসায় থাকেন, বাসায় লিভিং রুম থাকে, ডাইনিং রুম থাকে, কিচেন থাকে, বাথরুম থাকে, স্টোর রুম থাকে। সো বাসাটা কিন্তু কম্পার্টমেন্ট করা থাকে। সো কম্পার্টমেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে এক এক ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে এক এক রকম থাকে, বাট বেসিক জিনিসটা কিন্তু এক থাকে। আপনার একটা বাসা থাকতে হবে, সেই বাসার মধ্যে জিনিসগুলো থাকবে। কোথাও টেবিল থাকে, চেয়ার থাকে, টিভি থাকে, ফ্রিজ থাকে, এগুলো থাকে। সো আমাদের সেলের মধ্যে বিভিন্ন ধরনের অর্গানেলস থাকে, আমাদের সেলের মধ্যে বিভিন্ন ধরনের অর্গানেলস থাকার প্রয়োজন। অ্যান্ড সেই অর্গানেলসগুলো কীভাবে থাকবে, সেই অর্গানেলসগুলোকে ধারণ করে হচ্ছে এই প্রোটোপ্লাজম, বা আমরা যদি বলি যে সাইটোপ্লাজম বা নিউক্লিওপ্লাজম, এরা হচ্ছে সেই অর্গানেলসগুলোকে ধারণ করে রাখে।
তো সেলের মধ্যে কি কি ধরনের অর্গানেলস থাকে? সেলের মধ্যে নিউক্লিয়াস থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, গলগি কমপ্লেক্স থাকে, তারপর মাইটোকন্ড্রিয়া থাকে, পাওয়ার হাউস অফ দ্য সেল যেটাকে বলি, রাইবোজোম থাকে, সাইটোস্কেলিটন যেগুলো আছে সেই সাইটোস্কেলিটনগুলো থাকে, তো এরকম বিভিন্ন জিনিসগুলো থাকে, সাইটোসোল থাকে, এনিমেল সেলের ক্ষেত্রে সাইটোসোল থাকে। আহ, তো এরকম অনেকগুলো অর্গানেলস থাকে। আবার নিউক্লিয়াসটা যদি আমরা চিন্তা করি, নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকছে, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিও প্লাজম, নিউক্লিওলাস, এর মধ্যে আবার ক্রোমোজোম, এরকম অনেক কিছু থাকে। তা মোটামুটি অন্যান্য যে অর্গানেলসগুলো, সেই অন্যান্য অর্গানেলসগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত, বা অন্যান্য অর্গানেলসগুলোর সাথে আমরা অনেকেই সেগুলোর নাম জানি, সেগুলির কাজ জানি, এবং সেগুলি নিয়ে অনেক ডিটেলস জানি। তা এই কারণে এই বায়োলজির এই যে বেসিক জিনিসগুলোর ক্ষেত্রে সেই জিনিসগুলো আর কি টেনে আর কি লেন্দি করতে চাচ্ছি না। সেই জিনিসগুলো আর কি মোটামুটি যেহেতু আমরা সবাই জানি, যদি খুব বেশি কিউরিয়াস আমরা হই তাহলে আমরা নেটে সার্চ দিয়ে খুব ইজিলি জিনিসগুলো দেখতেও পারি যে অর্গানেলসগুলোর নাম কী বা অর্গানেলসগুলো কী করে। আমরা যেমন সবাই জানি যে মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। তারপর রাইবোজোম হচ্ছে প্রোটিন সিনথেসিস করে, এবং তার এই প্রোটিন সিনথেসিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স, এরা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। সাইটোস্কেলিটনগুলো থাকে, সাইটোস্কেলিটনগুলো হচ্ছে গিয়ে মানে যাতে মানে সেলটা যাতে চ্যাপ্টা হয়ে না যায়, তাদের একটা স্ট্রাকচার, মানে তাদের যে এরকম মানে যাতে চ্যাপ্টা না হয়, এই চ্যাপ্টা না হওয়ার জন্য তারা স্কেলিটন হিসেবে কাজ করে, এই কারণে তাদেরকে বলা হয় সাইটোস্কেলিটন। এরকম আমরা মানে জিনিসগুলো সম্পর্কে যদি আমরা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে যেমন প্লাস্টিড থাকে তাদের মানে যে কালারিংয়ের জন্য দায়ী সে প্লাস্টিড থাকে। তা এরকম জিনিসগুলো এই জিনিসগুলো আমরা মোটামুটি অনেকেই জানি। সো এটা নিয়ে আর কি লেন্দি করবো না, ক্রোমোজোমটা নিয়ে আমরা আলোচনা করব। ক্রোমোজোমটা নিয়ে আমরা আমাদের সেলের যেই নেক্সট পার্ট আছে সেই নেক্সট পার্টে আমরা ক্রোমোজোমটা নিয়ে আলোচনা করব। এরপর ক্রোমোজোমের পর এই ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ থাকে আমরা অনেকেই জানি, সেই ডিএনএটা নিয়ে আমরা এরপরে একটা আলাদা একটা পার্ট রেখেছি আর কি ডিএনএর জন্য, যেহেতু ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এই কারণে ডিএনএ নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করব। সেলটাকে আমরা সাজিয়েছিলাম হচ্ছে দুই ভাগে, একটা হচ্ছে সেলের যে বেসিক যে জিনিসটা আউটলাইনটা, সেই আউটলাইন, এবং আরেকটা হচ্ছে সেলের যে অর্গানেলগুলো নিয়ে আমরা আলোচনা করব নেক্সট পার্টে। অর্গানেলগুলো মোস্টলি আমরা যেই জিনিসটার দিকে আমরা বেশি দৃষ্টি দেবো সেটা হচ্ছে ক্রোমোজোম, সেটা নিয়ে আমরা একটু বেশি আলোচনা করব। সো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। আর যদি কিছুটা হলেও মানে যদি কিছুটা হলেও উপকার হয়ে থাকে তাহলে আমাদের জন্য অনেক বড় পাওয়া। আর আমি আগেও বলেছিলাম যে সবাই ভুল ত্রুটি, ঊর্ধ্বে কেউই নাই, সবাই ভুল ত্রুটি হয়। সো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা যদি কোনো পরামর্শ থাকে যে কিভাবে হলে আরও জিনিসটা সুন্দর হয়, কিভাবে হলে আরও সবার জন্য ভালো হয়, তাহলে সেই উপদেশগুলো দিলে আমরা আরও খুশি হব। সেই উপদেশ, আপনাদের পরামর্শ, সেগুলো আমাদের পথ চলায় অনুপ্রেরণা হয়ে থাকবে। ধন্যবাদ।